বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষের এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন সাথে মুদ্রা সংকুচন এই অধ্যায়ের 4 নাম্বার ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমি মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। মুদ্রাস্ফীতির চাপের উৎস, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ভিতরে যে পার্থক্য সেগুলো আলোচনা করেছে। আমার সমস্ত ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে আকমল হোসেন মালিহা AKMLHUSSAIN এইটা লিখে গুগলে বা ইউটিউবে সার্চ দেবে, চ্যানেলটা পেয়ে যাবে। গোল ভিত্তির ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, ওইটাতে ক্লিক করবে। ক্লিক করলে চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পর প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে ফার্স্ট ইয়ারের প্লে লিস্টে ফার্স্ট ইয়ারে ক্লিক করবে। ফার্স্ট ইয়ারের সমস্ত ক্লাসগুলো ম্যাক্রো, মাইক্রো, স্ট্যাট, ম্যাথ পাবে। যারা সেকেন্ড ইয়ারে আছো তারা সেকেন্ড ইয়ারের প্লে লিস্টে ক্লিক করবে। যারা থার্ড ইয়ার, যারা ফোর্থ ইয়ার, যারা মাস্টার্সের প্লে লিস্টে ক্লিক করবে। তবে যারা মাস্টার্স প্রিলিমিনারি আছো তোমরা ফার্স্ট ইয়ারের প্লে লিস্টে ক্লিক করলে তোমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। তবে একটু সিলেবাসের দিকে লক্ষ্য রাখবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতিটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা আলোচনা করব। এবং আমাদের যদি পরীক্ষাতে যদি আসে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা করো, সবাই খাতায় ভরে লেখে, কিন্তু দেখা যায় যে প্রত্যাশা অনুযায়ী নম্বর আসে না। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি না। প্রশ্ন করা হয়েছে অনার্স ফোর্থ ইয়ারকে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। সেক্ষেত্রে যদি আমার আনসারটা যদি ইন্টারমিডিয়েটের মতো হয় তাহলে তো আমি খুব বেশি ভালো নম্বর প্রত্যাশা করতে পারি না, কোনো রকমে হয়তো 5 নম্বর কি পাবো। আসো আজকে আমরা আলোচনা করব কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এর আগে দেখতে হবে যে মুদ্রাস্ফীতি হওয়ার মূল কারণটা কি। মুদ্রাস্ফীতি হওয়ার মূল কারণ হচ্ছে, একটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধি, একটা কারণ হচ্ছে খরচ কি বৃদ্ধি। মুদ্রাস্ফীতি হওয়ার মূল কারণ হচ্ছে একটা চাহিদা বৃদ্ধি আর একটা হচ্ছে খরচ বৃদ্ধি। তাহলে আমরা যদি মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কি করতে হবে, চাহিদা বৃদ্ধি যেটা আছে সেটাকে চাহিদাটা কি করতে হবে, হ্রাস করতে হবে। খরচ বৃদ্ধি যেখানে আছে সেখানে খরচটা কি করতে হবে, হ্রাস করতে হবে। অর্থাৎ আমরা যদি এই চাহিদা যদি হ্রাস করতে পারি এবং খরচ যদি হ্রাস করতে পারি, অর্থাৎ চাহিদা হ্রাস এবং খরচ হ্রাস করার জন্য যদি আমরা বিভিন্ন পদক্ষেপ যদি গ্রহণ করতে পারি তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়ে যাবে। অনেকে ভূমিকা দিতে পারে না। একটা সুন্দর ভূমিকা এবং উপসংহারের উপর আনসারটা অনেকটা নির্ভর করে। আমি কি ভূমিকা দেব, আমি বলবো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পূর্বে আমাদেরকে জানতে হবে মুদ্রাস্ফীতি কেন উদ্ভব হয়। মুদ্রাস্ফীতি উদ্ভব হওয়ার পিছনে দুটি মূল কারণ, একটি হচ্ছে চাহিদা বৃদ্ধি এবং অপরটি হচ্ছে খরচ বৃদ্ধি। অতএব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে চাহিদা হ্রাস করতে হবে এবং খরচ হ্রাস করতে হবে। এই চাহিদা এবং খরচ হ্রাস করার জন্য 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে রাজস্ব নীতি। ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে আর্থিক নীতি। আর 3 নাম্বারটা হচ্ছে প্রত্যক্ষ
নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এক নাম্বারটা হচ্ছে রাজস্ব নীতি, ইংরেজিতে আমরা বলি ফিসক্যাল পলিসি। 2 নাম্বারটা হচ্ছে আর্থিক নীতি, এটাকে আমরা বলি মনিটারি পলিসি। আর 3 নাম্বারটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। প্রথমে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে পারি। রাজস্ব নীতিটা কি? রাজস্ব নীতি হচ্ছে সরকারের আয় এবং ব্যয়ের পরিকল্পনার ভিতরে পরিবর্তন আনা। সরকারের আয় এবং ব্যয় পরিকল্পনার ভিতরে পরিবর্তন আনা, এটি হচ্ছে রাজস্ব নীতি। অর্থাৎ ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি আমরা এমনভাবে গ্রহণ করব যাতে অর্থনীতিতে চাহিদার পরিমাণ যাতে কি হয়, হ্রাস পায়, অথবা উৎপাদন খরচ যাতে কি হয়, হ্রাস পায়। তাহলে মুদ্রাস্ফীতি কি হবে, নিয়ন্ত্রণ হবে। এইটার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? এইটার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে যে তার যে ব্যয় যেটাকে আমরা বলি সরকারি ব্যয় হ্রাস। এইটার জন্য সরকার তার ব্যয় কি করতে পারে, হ্রাস করতে পারে। তো ওই যে একটু আগে বলেছিলাম যে আমাদের আনসারটা হয় অনেকটা ইন্টারমিডিয়েট টাইপের, যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় 1 নাম্বার পয়েন্ট সরকারি ব্যয় হ্রাস। সরকারি ব্যয় হ্রাস করলে মুদ্রাস্ফীতি কি হয়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায়, শেষ। এরপরে চলে গেল আরেকটা পয়েন্টে। যেহেতু আমি অনার্স 4th ইয়ারে আমি পড়ছি, সুতরাং আমাকে কিন্তু আরো ব্যাখ্যা বিশ্লেষণ কি করতে হবে, দিতে হবে। হ্যাঁ, আমরা বলছি সরকারি ব্যয় যদি হ্রাস পায় তাহলে এই চাহিদা বৃদ্ধিটা কি হবে, হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে। তবে একটা বিষয় কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সরকার কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। কারণ মুদ্রাস্ফীতি মানুষের জন্য কি কষ্টকর, মানুষের জীবনযাত্রার নির্বাহের ব্যয়টা কি করে, বাড়িয়ে দেয়, এবং মানুষ সেই ব্যয়টা বহন করতে পারে না বলে তাদের জীবনযাত্রার মানটা কমে যায়। এই জন্য সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। দয়া করে একটু মনে রাখবে যে মুদ্রাস্ফীতির দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় যারা সীমিত আয়ের এবং যারা নিম্নবিত্ত, তারা কিন্তু মুদ্রাস্ফীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণী মুদ্রাস্ফীতি দ্বারা তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতিগ্রস্ত হয় কারা? যারা সীমিত আয়ের এবং যারা নিম্নবিত্ত শ্রেণীর, তারাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ মুদ্রাস্ফীতির কারণে যখন খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়, বাসা ভাড়া যখন বেড়ে যায়, পরিবহন খরচ যখন বেড়ে যায়, তখন যারা সীমিত আয়ের, অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করে মাস শেষে বেতন পায়, অথবা শ্রমিক কোম্পানিতে চাকরি করে মাস শেষে মজুরি পায়, তারা তাদের এই নির্দিষ্ট আয় দিয়ে এই অতিরিক্ত খরচ বহন করতে পারে না। ফলে তাদের জীবনযাত্রার মানটা হ্রাস পায়। খরচ কমিয়ে আনতে হলে ভোগের পরিমাণটা কমিয়ে আনতে হয়, জীবনযাত্রার মানটা হ্রাস পায়। অন্যদিকে যারা নিম্নবিত্ত, রিক্সা শ্রমিক, সবজিওয়ালা, তারা এই মুদ্রাস্ফীতির কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়। অতএব শ্রমিক শ্রেণী যারা নিম্নবিত্ত, তারা ক্ষতিগ্রস্ত হয়। অতএব সরকার যখন মুদ্রাস্ফীতি যখন কি করবে, নিয়ন্ত্রণ করবে, তখন এই শ্রেণীগুলোর কল্যাণের দিক সে তাকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি সরকারি ব্যয় দুটি অংশে বিভক্ত আছে। একটা হচ্ছে সরকার অনুৎপাদনশীল ব্যয়, আর একটা হচ্ছে উৎপাদনশীল ব্যয়। আমরা যখন সরকারি ব্যয় হ্রাসের কথা বলবো, তখন আমরা বলবো যে সরকারি ব্যয়টা যাতে অনুৎপাদনশীল খাতে যাতে কি হয়, হ্রাস পায়।
উৎপাদনশীল খাতে যাতে সরকারি ব্যয়টা তার জায়গায় থাকে, এইটা যাতে হ্রাস না পায়। কারণ উৎপাদনশীল খাতে সরকারি ব্যয়টা কি, মনে করেন সরকার রাস্তাঘাট কি করছে, নির্মাণ করছে, ব্রিজ কালভার্ট কি করছে, নির্মাণ করছে, স্বাস্থ্যকেন্দ্র কি করছে, নির্মাণ করছে, এগুলো হচ্ছে উৎপাদনশীল খাতে কি ব্যয়। বা সরকার একটা কারখানা নির্মাণ করলো, অথবা একটা পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কি করলো, নির্মাণ করলো, এগুলো হচ্ছে উৎপাদনশীল খাতের কি, এগুলো হচ্ছে উৎপাদনশীল খাতের কি ব্যয়, উৎপাদনশীল খাতের ব্যয়। এবং এই সরকার যখন একটা রাস্তা নির্মাণ করে, বা একটা ব্রিজ কালভার্ট যখন নির্মাণ করে, বা একটা স্বাস্থ্যকেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট যখন নির্মাণ করে, তখন ওই নির্মাণ কার্যে বিভিন্ন শ্রমিক শ্রেণী কি করে, অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার মাধ্যমে তাদের আয় উপার্জন হয়, যেটা বাজারে তাদের ক্রয় ক্ষমতা কি করে, সৃষ্টি করে। এখন যদি সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে যদি আমরা যদি বলি যে এই সমস্ত উৎপাদনশীল খাতের ব্যয় হ্রাস করতে হবে, তাহলে এই সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা তাদের আয়ের উৎসটা হারিয়ে ফেলবে এবং তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির মাধ্যমে দ্রব্যমূল্যের দাম কমে আসলেও ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার না থাকার কারণে তারা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে না। এই জন্য আমরা যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলবো, সরকারি ব্যয় হ্রাসের কথা বলবো, তখন আমরা বলবো সরকারি ব্যয় হ্রাসটা যাতে উৎপাদনশীল খাতে না হয়, অনুৎপাদনশীল খাতের সরকারি ব্যয়টা হ্রাস করতে হবে। এই অনুৎপাদনশীল খাতের সরকারি ব্যয়টা কি, যেমন মনে করো সরকার সুদ বাবদ ব্যয় করে, অর্থাৎ সুদ পরিশোধ করে, এটাও কিন্তু সরকারের কি একটা ব্যয়, এগুলো হচ্ছে অনুৎপাদনশীল খাতের ব্যয়। এখন সরকার যখন সুদ পরিশোধ করে, তখন দেখা যায় এই সুদ প্রাপ্তিটা যাদের ঘটে, তাদের আয়টা ঘটে, আয়ের পরিমাণটা তাদের কি হয়ে যায়, বেড়ে যায়। তারা বাজারে কি হয়, দ্রব্য সেবার চাহিদা কি করে সৃষ্টি করে। অর্থাৎ সরকারকে কি করতে হবে, তার সুদ পরিশোধের ব্যয়টা কমিয়ে আনতে হবে। প্রয়োজনে সে যে সুদের হারটা দিত, এই হারটাকে তাকে কি করতে হবে, কমিয়ে আনতে হবে। এক। দুই নাম্বার, যে সরকারের যে বিভিন্ন স্থাপনা আছে, এই সমস্ত স্থাপনার সাজসজ্জা বলো, ডেকোরেশন বলো, এগুলোতে সরকার তার ব্যয় কি করতে হবে, কমিয়ে আনতে হবে। যেমন সরকার যদি নির্দেশনা দেয় যে এখন অর্থনৈতিক মুদ্রাস্ফীতি চলছে, অতএব সরকারি প্রতিষ্ঠানগুলো তোমরা আর কোনো রুমে এখন আর এসি লাগাতে কি পারবে না, ঠিক আছে, সাজসজ্জার খরচ কি করতে হবে, কমিয়ে আনতে হবে। এগুলো হচ্ছে অনুৎপাদনশীল ব্যয়। এবং এই ব্যয়গুলো যদি কি করা হয়, কমিয়ে আনা হয়, এই ব্যয়গুলো যদি কি হয়, কমিয়ে আনা হয়, তাহলে অর্থনীতিতে যে এসির চাহিদা কি হবে, কমবে। সাজসজ্জার জন্য যে বিভিন্ন দ্রব্য যেগুলো আছে, এগুলোর চাহিদা কি কমবে, এটার সাথে রিলেটেড অনেকের আয় ইনকাম কি হবে, কমবে। ফলে অর্থনীতিতে চাহিদা পরিমাণ কমে আসার মাধ্যমে যে মুদ্রাস্ফীতির পরিমাণটা কি হতে পারে, কমে আসতে পারে। সরকার যে বিভিন্ন অস্ত্র কি করে ক্রয় করে, বা আরও অনেক কিছু যেগুলো ক্রয় করে, যেগুলো সরাসরি উৎপাদনের সাথে রিলেটেড নয়, এগুলো হচ্ছে অনুৎপাদনশীল ব্যয়। সরকার তার কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কি করে বিভিন্ন ধরনের গাড়ি কি করে ক্রয় করে, দামি গাড়ি কি করে ক্রয় করে, এগুলো হচ্ছে অনুৎপাদনশীল কি ব্যয়। এই ব্যয়ের পরিমাণগুলো সরকার কি করতে পারে, কমিয়ে আনতে পারে। কমিয়ে আনলে যে অর্থনীতির চাহিদাটা কি হবে, হ্রাস পাবে, এবং যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রকোপটা কি হবে, কমে আসবে। কোনোভাবেই আমরা উৎপাদনশীল ব্যয়ের হ্রাসের কথা এখানে কি আমরা বলছি না। এখন আসো যে সরকার যখন এই ধরনের যখন পদক্ষেপ যখন গ্রহণ করবে, তখন দেখা যায় যে সেটা উদ্বৃত্ত বাজেটের মাধ্যমে সম্ভব। কার মাধ্যমে? সারপ্লাস বাজেটের মাধ্যমে সম্ভব। সারপ্লাস বাজেটটা কি? মনে করি সরকার তার কর আরোপের মাধ্যমে সে 1000 কোটি টাকা কি করেছে, আয় করেছে। এখন সরকার তার অনুৎপাদনশীল ব্যয়গুলো
কমিয়ে আনার কারণে তার এখন সরকারি ব্যয় হচ্ছে 800 কোটি টাকা। তাহলে সরকারের 200 কোটি টাকা কি হচ্ছে, উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এটা হচ্ছে সারপ্লাস বাজেট, উদ্বৃত্ত থেকে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে অনুৎপাদনশীল ব্যয়ের কারণে সরকার উদ্বৃত্ত বাজেটের সৃষ্টি হয়, এবং যখনই সরকার উদ্বৃত্ত বাজেট গ্রহণ করে, অর্থাৎ তার নিকট 200 কোটি টাকা কি থেকে যাচ্ছে, সেটা সে ব্যয় করছে না, ফলে অর্থনীতিতে চাহিদা সৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং মুদ্রাস্ফীতিটা কি হবে, রোধ হবে। আমরা সরকারি ব্যয়ের হ্রাসের কথা আমরা আলোচনা করেছি। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব যে কর বৃদ্ধি। এগুলো সব হচ্ছে রাজস্ব নীতির ভিতরে পড়ে। কর বৃদ্ধি, এখন দেখো, আমরা এটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর যদি আমি হতাম, তাহলে আমি কি বলতাম, যে সরকার করের পরিমাণ বৃদ্ধি করলে দ্রব্য এবং সেবার চাহিদা হ্রাস পায়, এতে মুদ্রাস্ফীতি কি হয়, দূর হয়। এই অ্যান্সারটা কিন্তু আমি অর্থনীতিতে অনার্স যারা পড়ছো, তুমি এটা ফার্স্ট ইয়ারে থাকো অথবা ফোর্থ ইয়ারে থাকো বা মাস্টার্সে থাকো, তার কাছে কিন্তু এই অ্যান্সারটা আমি কি প্রত্যাশা কখনো কি করব না। এবং এই ধরনের আনসার যদি কেউ দেয়, তাহলে আমি একটু মনক্ষুণ্ণ হয়ে পাস করার জন্য নাম্বারটা কি করব, দেব। কি বলেছি, মনক্ষুণ্ণ হয়, শুধুমাত্র পাস করার জন্য নাম্বারটা কি করব, দেব। এর বেশি দেওয়া সম্ভব নয়, কারণ অনার্সের স্টুডেন্ট, তোমাকে নাম্বার দিতে হবে, নাম্বার পেতে হবে তোমার লেখনির মাধ্যমে, তোমার জ্ঞানের মাধ্যমে, তোমার জানার কি মাধ্যমে, তোমাকে আরো ভিতরে যেতে হবে। তুমি অনার্স পেরোচ্ছ, যে কর বৃদ্ধির মাধ্যমে, হ্যাঁ এটা ঠিক আছে, কর যদি বৃদ্ধি পায় তাহলে মানুষের ব্যয়তব্য আয়টা কি হয়, হ্রাস পায়। আমরা জানি, আমরা ভালো করেই জানি যে মানুষের ব্যয়তব্য আয়, যেটা ডিসপোজেবল ইনকাম, এটা হচ্ছে ওয়াই মাইনাস কত টি, ঠিক আছে, ওয়াই মাইনাস টি, অর্থাৎ আয় থেকে করটা যদি আমরা যদি কি করি, বাদ দেই, তাহলে মানুষের ব্যয়তব্য আয়টা পাওয়া যায়। তাহলে এখন তুমি দেখো, কর যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ব্যয়তব্য আয়টা কি হবে, হ্রাস পাবে। এই কর যদি বৃদ্ধি পায়, এটা মাইনাস হচ্ছে, মাইনাস অংশটা যদি বেড়ে যায়, তাহলে আমার ব্যয়তব্য আয়টা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যেমন আমার আয় হচ্ছে 10,000 টাকা, আমি ট্যাক্স দিই 2,000 টাকা, আমার ব্যয়তব্য আয় হচ্ছে কত, 8,000 টাকা, ব্যয়তব্য আয় হচ্ছে 8,000 টাকা। এখন মনে করো সরকার বলল, না তোমাকে 3,000 টাকা, 10,000 থেকে 3,000 টাকা কর দিতে হবে। 3,000 টাকা যদি আমি কর দিয়ে দিই, তাহলে আমার ব্যয়তব্য আয় হচ্ছে কত, 7,000 কি টাকা। আমার ব্যয়তব্য আয় হচ্ছে 7,000 টাকা। তাহলে দেখো 7,000 টাকা, তাহলে এই যে করের পরিমাণটা যদি বাড়ে, তাহলে এই ব্যয়তব্য আয় 8,000 হতে 7,000, মানে ব্যয়তব্য আয়টা হ্রাস পায়। যখনই আমার ব্যয়তব্য আয়টা কি হবে, হ্রাস পাবে, ব্যয়তব্য আয়টা হ্রাস পাবে, তখন আমি কি করব, আমার দ্রব্য এবং সেবার চাহিদাটা কমে যাবে, আমার দ্রব্য এবং সেবার চাহিদাটা কমে যাবে। এই যে চাহিদাটা হ্রাস পেয়েছে, দ্রব্য এবং সেবার চাহিদা যখন কমে যাবে, তখন দাম স্তর হ্রাস পাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা কি হবে, নিয়ন্ত্রণ হবে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে আরো ব্যাখ্যা করতে হবে। এখন আমরা বলবো যে আমরা কর বৃদ্ধির কথা বলেছি। এখন যে কর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে বলি আমরা পরোক্ষ কর। তা আমরা দেখেছি যে ডাইরেক্ট ট্যাক্স যেটা, মানে প্রত্যক্ষ কর যেটা, সেটা সাধারণত যে মোটামুটি যাদের আয় আছে তাদের উপরে পড়ে। যেমন আমাদের দেশে, আমি এই 2021 সালের হিসেবে বলছি, যাদের আয় 2,75,000 টাকার উপরে, মানে যারা পুরুষ, হ্যাঁ যারা, তাদের আয় যাদের 2,75,000 টাকার উপরে, মহিলাদের ক্ষেত্রে সম্ভবত 3 লক্ষ টাকার উপরে, তাদেরকে কি করতে হয়, ওই অতিরিক্ত আয়ের উপর ট্যাক্স দিতে হয়। মনে করো আমার বাৎসরিক ইনকাম হচ্ছে 3,75,000 টাকা,
তাহলে 2,75,000 টাকা হতে আমার ইনকামটা কত বেশি? 1,00,000 টাকা বেশি। অথবা আমাকে কি করতে হবে? সরকারকে ট্যাক্স দিতে হবে। এই 1,00,000 টাকার জন্য 5% মানে 5,000 টাকা আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি আমার আয়টা যদি 4,75,000 হয়, 4,75,000 হয়, অর্থাৎ 2,75,000 থেকে কত? 2 লক্ষ টাকা বেশি। তখন প্রথমে 1 লক্ষ টাকার জন্য আমাকে 5,000, পরের 1 লক্ষ টাকার জন্য আমাকে 10,000, মোট 15,000 টাকা কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। কারণ আমাদের যে বর্তমান আইন যেটা আছে সেটা হচ্ছে প্রথম 1 লাখের উপর 5,000, পরবর্তী 4 লাখ পর্যন্ত, প্রথম 1 লাখ পর্যন্ত 5%, পরবর্তী 4 লাখ পর্যন্ত 10%, এরপরে 4 লাখের জন্য 15%, এরপরে 20%, এইভাবে কি হয় যে ট্যাক্স সরকার কি করে নির্ধারণ করে। এখন মুদ্রাস্ফীতির সময় মনে করে সরকার বলে দিল যে প্রথম 1 লক্ষের উপর 10%, এর পরের যে 4 লাখ পর্যন্ত আছে সেটার জন্য মনে করো সরকার বলে দিল 13%, ঠিক আছে। এরপরের 4 লাখ যেটা আছে সেটা 15% না বলে বলল 18% কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। তখন দেখা যাবে যাদের উচ্চ আয় তারা একটা বড় অংশ সরকারকে কি করছে? ট্যাক্স কি করছে? দিয়ে দিচ্ছে। ফলে উচ্চ আয়ের বেতব্য আয়টা হ্রাস পাবে, চাহিদাটা হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি কি হবে? নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আমরা কর হারের পরিমাণ বাড়িয়ে আমরা মুদ্রাস্ফীতিটা কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স আরেকটা আছে যেটা হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ করের ক্ষেত্রে করের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ আমরা কি জানি? আমরা জানি পরোক্ষ কর পণ্যের মূল্যকে বৃদ্ধি করে। আমরা কি জানি? আমরা জানি পরোক্ষ কর পণ্যের মূল্যকে বৃদ্ধি করে। মনে করো যে সরকার বলল যে প্রতি কেজি পেঁয়াজে 5 টাকা ট্যাক্স দিতে হবে। প্রতি কেজি পেঁয়াজে কত? 5 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে বিক্রেতা যারা তারা মনে করো পেঁয়াজের দাম 30 টাকা রাখতে চেয়েছিল, এখন ট্যাক্স 5 টাকা হওয়ার কারণে তারা এটার দাম কত টাকা রাখবে? 35 টাকা রাখবে। তাহলে সরকার যখন পরোক্ষ কর আরোপ করতে চাইবে তখন আমাদেরকে দেখতে হবে যে মুদ্রাস্ফীতি দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হয়? নিম্নবিত্ত এবং সীমিত আয়ের লোকেরা। অতএব যারা নিম্নবিত্ত এবং যারা সীমিত আয়ের লোক তারা যে সমস্ত দ্রব্যগুলো ভোগ করে, হ্যাঁ, সেটা ধনিক শ্রেণীরও ভোগ করতে পারে, ঠিক আছে। যেমন পেঁয়াজ, এটা ধনিক শ্রেণীরা ভোগ করবে, নিম্নবিত্তরাও ভোগ করবে, সীমিত আয়ের লোকেরাও কি করবে? ভোগ করবে, ঠিক আছে। চাল, ডাল, তেল, লবণ এটা সবাই কি করবে? ভোগ করবে, ঠিক আছে। আমরা গুরুত্ব দেব কোন জায়গাতে? যে নিম্নবিত্ত এবং সীমিত আয়ের লোকেরা যে সমস্ত দ্রব্যগুলো কি করে ভোগ করবে, সরকার যাতে সেই সমস্ত দ্রব্যের উপর যাতে কর আরোপ কি না করে। কারণ সেই সমস্ত দ্রব্যের উপর কর আরোপ করলে সেই সমস্ত দ্রব্যের দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। দাম বাড়ার মাধ্যমে কি হবে? চাহিদা কমবে। তখন চাহিদাটা বেশি কমবে নিম্নবিত্ত এবং সীমিত আয়ের লোকদের, ধনিক শ্রেণীর অসুবিধা কি হবে না। এই জন্য যে পরোক্ষ কর যখন বৃদ্ধির সরকার সিদ্ধান্ত নেবে অত্যন্ত সতর্কতার সাথে কি করবে? সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণী যে সমস্ত দ্রব্য এবং সেবা ভোগ করে, শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণী যে সমস্ত দ্রব্য এবং সেবা কি করে ভোগ করে, তার উপর সরকার কি করতে পারে? পরোক্ষ কর আরোপ করতে পারে। যেমন মনে করো যে 2 টন একটা এসির দাম, হ্যাঁ, স্বাভাবিক পর্যায়ের এসির দাম, নর্মাল ব্র্যান্ডের এসির দাম 2 টন মনে করো 55,000 টাকা। সরকার কি করলো? এইটার উপর যে ট্যাক্স আরোপ করে দিল যে প্রতিটাতে অতিরিক্ত 10,000 টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে। তখন দাম হয়ে গেল 65,000 টাকা। এখন এই এসি তো নিম্নবিত্ত বা সীমিত আয়ের লোকেরা ক্রয় করবে না, এটা ক্রয় করবে উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর। সে 65,000 টাকা দিয়ে সেটা ক্রয় করবে, তার পকেট থেকে অতিরিক্ত 10,000 টাকা সরকারের কোষাগারে কি হয়ে গেল? চলে গেল। আর এই অতিরিক্ত টাকা চলে যাওয়ার কারণে তখন তার নেক্সট ব্যয়ের ক্ষমতাটা কি হয়ে যাবে? কমে যাবে, চাহিদাটা কি হবে? হ্রাস পাবে। উচ্চবিত্তের শ্রেণীরা যখন মোটর গাড়ি কিনে অর্থাৎ ব্যক্তিগত কার কিনে, সেটার উপর সরকার পরোক্ষ করের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।
তারপর বিভিন্ন যে বিলাসবহুল যে হোটেলগুলো আছে, হোটেলের ভাড়ার সাথে সরকার কি করতে পারে, 20 থেকে 25% ট্যাক্স কি করতে পারে, কেটে নিতে পারে। অর্থাৎ এটার সাথে 20% ভ্যাট কি করতে পারে, যোগ করে দিতে পারে। তো এইভাবে যে পরোক্ষ কর আরোপের ক্ষেত্রে সরকারকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেটা উচ্চবিত্ত শ্রেণী, শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যে সমস্ত দ্রব্যগুলো ভোগ করে, সে সমস্ত দ্রব্যের উপর সরকার পরোক্ষ কর কি করতে পারে, আরোপ করতে পারে, এবং করের মাধ্যমে যে জনগণের অর্থটা, উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জনগণের অর্থটা সরকার নিজের হাতে কি করতে পারে, নিয়ে আসতে পারে। ফলে তাদের ব্যয় ক্ষমতাটা কি হবে, হ্রাস পাবে, অর্থনীতিতে চাহিদা হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি কি হবে, নিয়ন্ত্রণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো যে আমরা ওই আর্থিক নীতি নিয়ে আলোচনা করব। আমরা তো ফিসক্যাল পলিসি নিয়ে কি করলাম, আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব আর্থিক নীতি। আর্থিক নীতি এটা সাধারণত যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো, এটা সেন্ট্রাল ব্যাংক, মানে কেন্দ্রীয় ব্যাংক, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আর্থিক নীতি, যেটাকে ইংরেজিতে বলে মনিটারি পলিসিটা কি করেন, কার্যকর করে থাকেন। তোমাদের একটা কথা বলে রাখছি যে অর্থনীতিবিদদের ভিতরে দুই ধরনের দল আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, আর একটা হচ্ছে কেইনসিয়ান অর্থনীতিবিদ। কেইনসিয়ান অর্থনীতিবিদরা অর্থনীতিকে নিয়ন্ত্রণের জন্য রাজস্ব নীতির উপর গুরুত্ব দিয়েছেন। ফলে এই কেইনসিয়ান অর্থনীতিবিদকে আমরা অনেক সময় ফিসক্যালিস্ট বলে থাকি। আবার ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থনীতিকে নিয়ন্ত্রণের জন্য মনিটারি পলিসির কথা বলেছেন। এই জন্য সাধারণত যারা মনিটারি পলিসির কথা বলেন তাদেরকে মনিটারিস্ট কি করা হয়, বলা হয়ে থাকে। এখন আসো যে কেন্দ্র ব্যাংক কিভাবে যে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। ব্যাংক হার বৃদ্ধি। আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট পর্যায়ের উত্তরটা কি? ইন্টারমিডিয়েট পর্যায়ের উত্তর হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, শেষ। তোমাকে এটা বললে হবে না। হ্যাঁ, প্রথমেই বলবো যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাংক হারটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। যে বাণিজ্যিক ব্যাংক যে নির্ধারিত সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেটাকে ব্যাংক হার বলে। আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংক যে নির্ধারিত সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেটাকে ব্যাংক হার বলে। মনে করো যে আমার সাউথ ইস্ট ব্যাংকের 10,000 কোটি টাকা প্রয়োজন, যেটা সে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঠিক আছে, তুমি 10,000 কোটি টাকা ঋণ নেবে, আমাকে 5% কি করতে হবে, সুদ দিতে হবে। অর্থাৎ সাউথ ইস্ট ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে 10,000 কোটি টাকা ঋণ নেবে, তার বিপরীতে সাউথ ইস্ট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে 5% কি করবে, সুদ দেবে। অন্য কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি কি করতে চায়, ঋণ নিতে চায়, তাকেও 5% কি করতে হবে, সুদ দিতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার জন্য যে সুদের হার ধার্য করে সেটাকে বলা হয় ব্যাংক রেট বা ব্যাংক হার। এখন যদি এই সুদের হারটা যদি কেন্দ্রীয় ব্যাংক যদি বাড়িয়ে দিয়ে বলে না 5% হবে না, আমাকে 7% দিতে হবে, তখন বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কম নেবে। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কম নেবে। যেমন আমার সাউথ ইস্ট ব্যাংক এখন আর 10,000 কোটি টাকা ঋণ না নিয়ে সে বলবে আমাকে 6,000 কোটি টাকা দেন আপনি, কারণ আপনাকে তো সুদ আমাকে বেশি দিতে হবে। কেন? এর কারণ হচ্ছে যখন সাউথ ইস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, তার কাছ থেকে যখন 5% সুদে যখন কি করেছে, ঋণ নিয়েছে, তখন সে মনে করো যে এই ঋণটা সে কি করবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সে ঋণ দেবে, ঠিক কি না? ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেবে, তখন সে মনে করে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিল 9% সুদে। তাই 9% থেকে সাউথ ইস্ট নিজের জন্য 4% রাখবে, 5% কাকে দিয়ে দেবে? সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেবে। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে তো আমাকে কি করতে হবে, 7% সুদ দিতে হবে। এখন কিন্তু
এই সাউথ ইস্ট ব্যাংক যাদেরকে ঋণ দেবে তাদেরকে বলবে এই তোমরা আমাকে 11% সুদ কি করতে হবে, দিতে হবে। আগে 9% বলেছিলাম, এখন 11% দিতে হবে। কারণ আমি 11% এই জন্য আমাকে কি করতে হবে, দিতে হবে। আমাকে সেন্ট্রাল ব্যাংকে 7% দেওয়ার পর আমি 4% পাচ্ছি। এই 4% দিয়ে আমাকে কি করতে হবে, কর্মচারীদের বেতন, মুনাফায় সব কিছু আমাকে করতে হবে। 7% আমাকে দিয়ে দিতে হচ্ছে কাকে, সেন্ট্রাল ব্যাংকে। এখন তোমাকে 11% কি করতে হবে, দিতে হবে। তো বাণিজ্যিক ব্যাংক যখন সুদের হারটা বাড়িয়ে দিবে, তখন যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বাণিজ্যিক ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নেওয়ার কথা ছিল, তারা 10,000 কোটি টাকা নেবে না, কারণ অতিরিক্ত সুদে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়। তারা বলবে বাবাজি আমরা 6,000 কোটি টাকা আমরা ঋণ নেব। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে কি হয় যে সেন্ট্রাল ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের উপর তার ব্যাংক হারটা বাড়িয়ে দেয়। তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণের চাহিদাটা বাইরে কি হয়ে যায়, কমে যায়। ফলে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে কম টাকা কি করে নেয়, অর্থাৎ বাইরের ঋণের পরিমাণটা কমে যায়। আর ঋণের পরিমাণটা কমে গেলে স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, চাহিদাটা কি হয়ে যাবে, হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। এরপরে দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আরেকটা হাতিয়ার হচ্ছে সংরক্ষণের হার বৃদ্ধি। সংরক্ষণের হার বৃদ্ধি বা রিজার্ভ বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটা অংশ কোথায় রিজার্ভ রাখে, কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখে। আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে কি করে, রিজার্ভ রাখে। এর ভিতরে সাধারণত বর্তমানে যেটা রিজার্ভ রাখে এটা কম বেশি হোক 19.5% মতো। এই 19.5%-এর ভিতরে মনে হয় 11% মতো থাকে নগদ অর্থ হিসাবে, আর 8.5% থাকে বিভিন্ন ঋণপত্র হিসাবে। এইটা কোথায় থাকে, যে সেন্ট্রাল ব্যাংকে কি থাকে, এটা রিজার্ভ থাকে। এখন যেটা হচ্ছে, মনে করো মুদ্রাস্ফীতির সময় তখন সেন্ট্রাল ব্যাংক বলে দিল তোমাদেরকে রিজার্ভ বাড়াতে হবে, রিজার্ভ বাড়িয়ে মনে করো 25% করে দিল। যখন 19.5% রিজার্ভ ছিল, তাহলে বাকি ধরো কত আছে, 81.5%। এই 81.5% এটা বাণিজ্যিক ব্যাংক ঋণ হিসাবে কি করতে পারতো, বিতরণ করতে পারতো। এখন যেহেতু 25% কি করতে হবে, বাণিজ্যিক ব্যাংককে সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ রাখ করতে হবে, কারণ সেন্ট্রাল ব্যাংক রিজার্ভের হারটা কি করেছে, বৃদ্ধি করেছে। এখন দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক বাকি 75% কি করতে পারবে, ঋণ দিতে পারবে। এইভাবে রিজার্ভ অনুপাত বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতাটা সংকুচিত করে, এবং এই ঋণ প্রদান ক্ষমতাটা যদি সংকুচিত হয়, তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ কি হয়, কম পায়। আমরা জানি ঋণটা কি হয়, ঋণটা অর্থনীতিতে চাহিদা কি করে সৃষ্টি করে। ঋণের পরিমাণটা যখন কমে যাবে, অর্থনীতিতে চাহিদাটাও কি কমে যাবে, মুদ্রাস্ফীতি কি হয়ে যাবে, নিয়ন্ত্রণ হবে। এরপরে দেখো যে মনিটারি পলিসির আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, খোলা বাজার নীতি। খোলা বাজার কি নীতি, হ্যাঁ, এটা কি আসলে মুদ্রাস্ফীতি হয় কেন? মুদ্রাস্ফীতি হয় মানুষের হাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে অতিরিক্ত অর্থ কি থাকার কারণে। এই অতিরিক্ত অর্থটা কাদের হাতে থাকে? এই অতিরিক্ত অর্থটা কি সীমিত আয়ের লোকদের হাতে থাকে? না। এই অতিরিক্ত অর্থটা কি নিম্নবিত্তের হাতে থাকে? না। এই অতিরিক্ত অর্থটা থাকে উচ্চবিত্ত শ্রেণীর হাতে, বিভিন্ন কোম্পানির হাতে, কোম্পানির মালিকদের হাতে এই অতিরিক্ত অর্থটা কি থাকে। ফলে তারা অর্থনীতিতে অতিরিক্ত চাহিদার সৃষ্টি করে, মুদ্রাস্ফীতিটা কি হয়, ঘটে। এই অতিরিক্ত অর্থটা যদি সেন্ট্রাল ব্যাংক যদি কি করতে পারে, নিয়ে নিতে পারে, তাহলে মুদ্রাস্ফীতিটা অনেকটা নিয়ন্ত্রণ হয়। আর সেটা নেওয়ার পদ্ধতি কি? সেটা নেওয়ার পদ্ধতি হচ্ছে খোলা বাজার নীতি। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক কি করে, খোলা বাজারে বিভিন্ন ধরনের ঋণপত্র, যেটা ইংরেজিতে বন্ড বলি, বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রয় করে।
ঋণপত্র বিক্রয় করে। ঋণপত্রে কি সরকার বলে দেবে যে তুমি এক কাজ করো, এই বন্ডটা ক্রয় করো, এটা হচ্ছে 10 লক্ষ টাকার বন্ড, তোমাকে আমি বছরে আমি 12% কি করব, সুদ দেব। তো এই 12% সুদের আশায় আমি 10 লক্ষ টাকা বন্ড ক্রয় করলাম, আমার মতো অনেকে বন্ড ক্রয় করলো। অর্থাৎ আমরা যে কেন্দ্র ব্যাংকে 10 লক্ষ টাকা কি করলাম, দিলাম, আর এই ধরনের একটা কাগজ কি করলাম, নিয়ে আসলাম, যেখানে লেখা আছে 12% ইন্টারেস্টেড 10 লক্ষ টাকার একটা বন্ড কি করেছি, ক্রয় করেছি। কাগজটা আমার হাতে চলে গেল, সেন্ট্রাল ব্যাংকের কাছে 10 লক্ষ টাকা কি হয়ে গেল, চলে গেল। এইভাবে আমার মতো অনেকে কি করলো, ক্রয় করলো। আমাদের অতিরিক্ত অর্থটা কোথায় চলে গেল, সেন্ট্রাল ব্যাংকে চলে গেল। ফলে এই অর্থটা বাজারে দ্রব্য এবং সেবার চাহিদা সৃষ্টি করছে না আমাদের মাধ্যমে, ফলে মুদ্রাস্ফীতিটা কি হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে। এটাকে বলা হয় খোলা বাজার কি নীতি। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রত্যক্ষ, ডাইরেক্ট কন্ট্রোল, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। এইটা কি? প্রত্যক্ষ নিয়ন্ত্রণের ভিতরে একটা হচ্ছে যে সর্বোচ্চ দাম নির্ধারণ, সর্বোচ্চ দাম নির্ধারণ। অর্থাৎ আমি বারবার বলেছি, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজন বোধ করে কিসের জন্য? প্রয়োজন বোধ করে এই জন্য যে তার দেশের নিম্নবিত্ত শ্রেণী, গরিব শ্রেণী এবং সীমিত আয়ের লোকেরা মুদ্রাস্ফীতির দ্বারা খুবই ক্ষতিগ্রস্ত হয়। অতএব তাদেরকে রক্ষা করার জন্য সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দেখা যায় যে এই সমস্ত পলিসিগুলো যখন কাজ করতে ব্যর্থ হয় অথবা কাজ করতে একটু সময় কি লাগে, কিন্তু এর ভিতরে তো মনে করি সময় লাগবে 3 মাস বা 4 মাস, এর ভিতরে মানুষের তো নাভিশ্বাস। তো মানুষকে ইমিডিয়েট এই মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করার জন্য সরকার সর্বোচ্চ দাম কি করে নির্ধারণ করে দেয়। এখন একটু বোঝার চেষ্টা করি এই সর্বোচ্চ দাম নির্ধারণ প্রক্রিয়াটা। এই মনে করো আমার ভূমিয়ককে আমি প্রাইস ধরেছি, লম্বককে আমি কি ধরেছি, কিউ ধরেছি। কিউ দ্বারা চাহিদার পরিমাণও বোঝাবে, যোগানের পরিমাণও বোঝাবে, অথবা বিতর্ক এড়ানোর জন্য কিউডি আর কিউএস দিলাম, চাহিদা পরিমাণ, যোগানের পরিমাণ। ঠিক আছে, এইটা হচ্ছে চাহিদা রেখা। আমরা জানি এক কাজ করি, আমরা যেহেতু সামষ্টিক অর্থনীতি পড়ছি, আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড দিলাম আর অ্যাগ্রিগেট সাপ্লাই। ক্লিয়ার? জি, এটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, দাম স্তরের সাথে বিপরীত সম্পর্ক। এটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। ক্লিয়ার? এই অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই পরস্পর কোথায় ছেদ করেছে? ইনড বিন্দুতে ছেদ করেছে। এর মানে ইনড বিন্দুতে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদার ইংরেজি হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং সামগ্রিক যোগানের ইংরেজি হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, পরস্পর সমান। অতএব এখানে ভারসাম্য দাম কত নির্ধারিত হয়েছে? অপিনট নির্ধারিত হয়েছে, ভারসাম্য কি দাম। ক্লিয়ার? জি। এবং যে ভারসাম্য দামটা অপিনট কি হয়েছে, নির্ধারিত হয়েছে। আর এই পর্যায়ে অর্থনীতিতে ক্রয় বিক্রয়ের পরিমাণ হচ্ছে অকিনট। এখন মনে করো যে এই যে ভারসাম্য তোমার কি যে দামটা নির্ধারিত হয়েছে, কত বলেছি যে অপিনট, এটা মুদ্রাস্ফীতি অবস্থায় চাহিদা এবং যোগানের মাধ্যমে। অর্থাৎ যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি চলছে তখন এটা হচ্ছে এডি কার্ভ, এটা হচ্ছে এস কার্ভ, এটার মাধ্যমে এই দামটা কি হয়েছে, নির্ধারিত হয়েছে মুদ্রাস্ফীতি চলাকালীন সময়ে। তাহলে এই দামটা, এই অপিনট দাম কি মুদ্রাস্ফীতি চলাকালীন সময়ের দাম। তাহলে এখন কমন সেন্স দিয়ে বলো যে সরকার যখন সর্বোচ্চ দাম নির্ধারণ করবে, সেই সর্বোচ্চ দামটা কি অপিনটের চেয়ে বেশি হবে না অপিনটের চেয়ে কম হবে? ডেফিনেটলি সেই সর্বোচ্চ দামটা হবে অপিনটের চেয়ে কম। মনে করি অপি1। আশা করি বুঝতে পেরেছ। কারণ যে মুদ্রাস্ফীতি অবস্থায় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়েছে অপিনট। ঠিক আছে, অপিনট। এখন সরকার যদি সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় এবং সেই দামটা যদি অপিনটের চেয়ে যদি কি হয়, বেশি হয়, মনে করো অপিনটটা হচ্ছে কত, অপিনটটা হচ্ছে মনে করো 70 টাকা, সরকার দাম নির্ধারণ করে দিল কত, 90 টাকা এখানে।
তখন মানুষ কি করবে? হাসবে না? মানুষ হাসবে, সরকারের বিরোধিতা করবে, বলবে মুদ্রাস্ফীতির মাধ্যমে যে দামটা এমনি আমরা দিতে পারছি না, সরকার দামটা আরও বাড়িয়ে দিল। অতএব সরকার যখন সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়, তখন জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে সরকারের সেই নির্ধারিত দামটা ভারসাম্য দামের নিচে হয়, ভারসাম্য দামের নিচে হয়। এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, এক্ষেত্রে অর্থনীতিতে এই P1E1 হচ্ছে কি সাপ্লাইয়ের পরিমাণ, সামগ্রিক যোগান, আর সামগ্রিক চাহিদা হচ্ছে P1E2। ভালো করে লক্ষ্য করো, যখনই সরকার অপিওয়ান দামটা সর্বোচ্চ নির্ধারণ করে দেবে এবং বলে দেবে এই অপিওয়ান দামের বেশি দামে পণ্য বিক্রয় করা যাবে না, তখন অর্থনীতিতে আমার অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে P1E1 আর অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে কত? P1E2। আমি এদিকে যদি আমি টান মারি তাহলে কি দেখাবো? যে OQ1 হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই আর অ্যাগ্রিগেট ডিমান্ড এডি রেখা অনুযায়ী P1E2 মানে কি? OQ2। আশা করি বুঝতে পেরেছো। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে Q1 Q2 মানে E1 E2 মানে অথবা Q1 Q2 পরিমাণ অর্থনীতিতে এক্সেস ডিমান্ড রয়ে গেছে, অর্থনীতিতে এক্সেস ডিমান্ড রয়ে গেছে। এই অর্থনীতিতে এক্সেস ডিমান্ড থাকার কারণে বাজারের দাম স্তরটা কিন্তু সরকার নির্ধারিত দাম OP1-এর চেয়ে বেশি হবে। সরকার নির্ধারিত দাম OP1-এর চেয়ে কি হবে? OP1-এর চেয়ে বেশি হবে। এটাকে বলে ব্ল্যাক মার্কেটিং বা কালো বাজার। অর্থাৎ সরকার যদি সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় আর যদি কোনো ভূমিকা যদি কি করে না নেয়, তাহলে কিন্তু সরকার নির্ধারিত দামটা বাজারে কার্যকর হয় না। বাজারে দেখা যায় যে দামটা OP1-এর চেয়ে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এক্ষেত্রে জনগণের আরও কি হবে? ক্ষতি হবে। এবং সরকার নির্ধারিত দামের চেয়ে যদি বেশি দামে পণ্য বিক্রয় করা হয় তাহলে সেটাকে বলা হয় ব্ল্যাক মার্কেটিং। লক্ষ্য করো, যখন সরকার OP1 দাম নির্ধারণ করেছে তখন বাজারের সামগ্রিক চাহিদা কত? P1E2 মানে কত? OQ2। এই সামগ্রিক যোগান P1E1 OQ1, OQ1 হতে সামগ্রিক চাহিদা OQ2, Q1 Q2 বেশি। এই যে সামগ্রিক চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড OQ2, এই OQ2 অ্যাগ্রিগেট ডিমান্ডের ভিতরে নিম্নবিত্তরও চাহিদা আছে, মধ্যবিত্তরও চাহিদা আছে, সীমিত আয় লোকদেরও চাহিদা আছে, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীরও চাহিদা রয়েছে, উচ্চবিত্ত শ্রেণীরও কি রয়েছে? চাহিদা রয়েছে OQ2-র ভিতরে। ঠিক আছে, সরকার যদি কোনো পদক্ষেপ এই অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য সরকার যদি কোনো পদক্ষেপ না করে, পদক্ষেপ যদি গ্রহণ না করে, তাহলে কি করবা? তাহলে কি হবে? তখন এই ব্যবসায়ীরা কি করবে? পণ্যের দাম বাড়াবে। সে পণ্যের দাম বাড়িয়ে সে কি করবে? এই তার তো যোগান কতটুকু? OQ1, P1E1 মানে কি? OQ1। অর্থাৎ সে বাজারে OQ1 পণ্য বিক্রয় করবে এবং সে দেখেছে OQ1 পণ্যের জন্য বাজারে এই F2 বিন্দু অনুযায়ী, কোন বিন্দু অনুযায়ী? F2 বিন্দু অনুযায়ী ক্রেতারা OP2 দাম দিতে রাজি। F2 বিন্দু অনুযায়ী OQ1 পণ্যের জন্য F2 বিন্দু অনুযায়ী যে চাহিদা রেখা অনুযায়ী OP2 দাম দিতে প্রস্তুত। কেন? এই OP2 দামটা কারা দিতে প্রস্তুত? একটু বোঝার চেষ্টা করো, কারা দিতে প্রস্তুত এই OP2 দাম? তুমি লক্ষ্য করো, আমি একটু আগে বলেছি কি, যখন বাজারের দাম OP1 তখন চাহিদা কত ছিল? P1E2 মানে OQ2। এই OQ2 চাহিদাটা কারা করেছে? উচ্চবিত্ত শ্রেণীরা করেছে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীরা কি করেছে? এই উচ্চবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তাদের কিন্তু OP2 দাম দেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু OP1 দাম থাকার কারণে তারা পণ্যটা OP1 দামে কি করবে? ক্রয় করবে। কিন্তু তাদের দেখো OP2 দাম দেওয়ার কি আছে? ক্ষমতা আছে। যখন যে উৎপাদনকারীরা যখন দাম কি করবে? বাড়াবে, মানে হ্যাঁ, বিক্রেতারা যখন দাম বাড়াবে তখন দেখা যাবে বাজার থেকে যে সীমিত আয়ের লোকরা আউট হয়ে যাবে, নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা আউট হয়ে যাবে। ফলে চাহিদাটা OQ2 হতে কমে আসবে। কমে কোথায় চলে আসবে? OQ1-এ চলে আসবে। কারা আউট হয়ে যাচ্ছে বাজার থেকে? নিম্নবিত্ত শ্রেণী, সীমিত আয়ের লোকের শ্রেণীরা আউট হয়ে যাচ্ছে। যখন বিক্রেতারা যখন কি করবে? দামটা কি করে বাড়াবে? এরা আউট হয়ে যাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে। তাহলে এই OQ1 চাহিদাটা কার থাকতেছে? এই OQ1 চাহিদাটা থাকতেছে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। এবং এই OQ1-এর জন্য তারা চাহিদা রেখা অনুযায়ী কোন F2 বিন্দুতে OP2 দাম দিতে প্রস্তুত। ব্যবসায়ীরা তখন কি করবে? যেহেতু OP1 দামে তারা OQ1 সাপ্লাই দেয়, এই OQ1 সাপ্লাইটা চাহিদা রেখা অনুযায়ী উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত F2 বিন্দুতে OP2 দাম দেবে। তারা কি হচ্ছে? সরকার নির্ধারিত দাম হতে
P1 P2 এবং বাজারের ভারসাম্য দাম হতে P0 P2 পরিমাণ অতিরিক্ত দাম রাখছে, যেটা ব্ল্যাক মার্কেটিং। অতএব সরকার মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সর্বোচ্চ দাম নির্ধারণের পাশাপাশি যে অতিরিক্ত চাহিদা E1 E2 বা Q1 Q2, অতিরিক্ত চাহিদা কত E1 E2 বা Q1 Q2, এই অতিরিক্ত চাহিদাটা সরকারকে কি করতে হবে? মেটাতে হবে, অর্থাৎ সরকারকে সাপ্লাই দিতে হবে। এক্ষেত্রে সরকার কি করতে পারে? খোলা বাজারে পণ্য বিক্রয়ের মাধ্যমে, ন্যায্য মূল্য দোকান কি স্থাপনের মাধ্যমে, অথবা তোমরা দেখছো যে সরকার এই ইদানিং এর কথা বলছি, আমি এই 2021 সালের কথা বলছি, লকডাউন কি হচ্ছে চলছে, এই সময় সরকার দেখছো যে বাংলাদেশ সরকার যে রাস্তায় বিভিন্ন ট্রাক খাড়া করে সেখান থেকে কী করছে, যে কম দামে পণ্য কী করছে, বিক্রি করছে। এইভাবে পদক্ষেপের মাধ্যমে সরকার যদি এই অতিরিক্ত চাহিদা যদি কী করতে পারে, নিজেরা দিতে পারে, তাহলে কিন্তু সরকারের সর্বোচ্চ দাম নির্ধারণ P1টা কার্যকর হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু অনেক কি করেছি, আলোচনা করে ফেলেছি, অনেক কিছু আমি কি করেছি, আলোচনা করেছি। এরপরে দেখো যে মজুরি নিয়ন্ত্রণ, হ্যাঁ, কি করতে পারে, যে মজুরি নিয়ন্ত্রণ যখন দেখা যায় মুদ্রাস্ফীতি হয়ে যায়, তখন শ্রমিকরা বলে আমাদের মজুরি বাড়াতে হবে, তখন সরকার আইন করে কি করতে হবে, মজুরি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ অথবা বিভিন্ন কোম্পানিগুলোকে সরকার একটু সাবসিডি কি করতে পারে, দিতে পারে, শ্রমিকদের একটা সাবসিডি কি করতে দিতে পারে, একটা প্রণোদনা দিতে পারে, কিন্তু তারা যাতে মজুরি বৃদ্ধি করতে যাতে না পারে। কারণ মজুরি বৃদ্ধি করলেই প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে গেলে খরচ বৃদ্ধি পাবে, খরচ কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এই জন্য কি করতে হবে, মজুরি নিয়ন্ত্রণ করতে হবে। তারপর যেটা হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে যে ভর্তুকি প্রদান। মনে করো যে কোম্পানি যে মানে উৎপাদন কাজে যে সমস্ত খুব প্রয়োজনীয় দ্রব্য সেবা, যেমন আমরা শক্তি সম্পদের কথা বলতে পারি, যে বিদ্যুৎ, তারপরে গ্যাস, কয়লা, হ্যাঁ, তারপর খনিজ তেল মানে ডিজেল, হ্যাঁ, এগুলোর উপর মনে করো, এগুলো আমরা অনেক কিছু দেশে উৎপাদন করি, অনেক কিছু বিদেশ থেকে আমদানি করি, এগুলোর উপর সরকার একটা বড় ধরনের ভর্তুকি দিল। তো ভর্তুকি যদি দেয় তাহলে এগুলোর মূল্যটা তখন কী হয়ে যাবে, কমে যাবে, কোম্পানিগুলো এগুলো কম দামে পাবে, কম দামে পেলে কোম্পানির খরচ বৃদ্ধিটা কী হবে, হ্রাস পাবে, মুদ্রাস্ফীতি কী হবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরে আমি যেটা বলছি 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমদানি বৃদ্ধি। ঠিক আছে, আমদানি বৃদ্ধি। সরকার কি করতে পারে, এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমদানি কি করতে পারে, বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যদি খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যদি খুব বেশি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে সরকার বিদেশ থেকে কী করতে পারে, খাদ্যদ্রব্য আমদানি করে তার যে অতিরিক্ত চাহিদা আছে সেই চাহিদাটা যদি পূরণ করতে পারে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। আমরা দেখেছি বাংলাদেশ সরকার এই কাজটা কিন্তু প্রায় করে, আমদানির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরে হচ্ছে দেশীয় উৎপাদন বৃদ্ধি। আবার দেশীয় উৎপাদন বৃদ্ধি যেটা, এটা কিন্তু যে স্বল্প সময় সম্ভব না, এটার জন্য একটু সময় লাগবে। সরকার তার পরিকল্পনা গ্রহণ করে দেশের অনাবাদি জমিগুলোকে যদি উৎপাদন কার্যে যদি কী করে নিয়ে আসতে পারে, তারপর দেশীয় কোম্পানিগুলোকে যদি বিভিন্ন সুযোগ সুবিধা যদি প্রদান করে, এবং যাদের অ্যাক্সেস ক্যাপাসিটি মানে উৎপাদন করার আরও ক্ষমতা আছে, তাদেরকে উৎপাদন বৃদ্ধির যদি সুযোগ করে দেয়, তাহলে দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে, সাপ্লাই বাড়ার মাধ্যমে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দূর হতে পারে। আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে 6 নাম্বার, রপ্তানি হ্রাস। কি বলেছি, রপ্তানি হ্রাস। দেখো এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। রপ্তানি হ্রাস করলে কিন্তু খারাপ দিকটা হচ্ছে আমাদের যে মানে আয়, বৈদেশিক মুদ্রার মাধ্যমে যে আমরা আয় করি, আমাদের রপ্তানি আয়ের পরিমাণটা কমে যাবে। তবে রপ্তানি যদি আমরা হ্রাস করি, একটা যে রপ্তানি হ্রাস করি এবং হ্রাস করতে হবে কিনা দেখতে হবে। দেখা গেল যে সমস্ত পণ্যের ঘাটতির কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে, এই সমস্ত পণ্য আমরা কি করি, বিদেশে রপ্তানি করছি, তখন আমরা সাময়িকভাবে এই সমস্ত পণ্যের রপ্তানিটা কি করতে পারি, আমরা বন্ধ করে দিতে পারি অথবা হ্রাস করতে পারি। তখন দেশীয় বাজারে পণ্যগুলো কি হবে, আসবে, এবং মুদ্রাস্ফীতিটা দূর হবে। ঠিক আছে, তাহলে আসলে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে একটা সরকার
যে ফিসক্যাল পলিসি, বাংলায় রাজস্ব নীতি বলে, এবং মনিটারি পলিসি, আর্থিক নীতি, এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে কৌশলে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় মুদ্রাস্ফীতিটা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বা এই কৌশলগুলো বাস্তবায়ন হচ্ছে না, বা কৌশলগুলো বাস্তবায়ন হতে হলে যথেষ্ট কী লাগছে, সময় লাগবে, তখন সরকার এই সমস্ত প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মনে রাখতে হবে, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ি না, আমরা কোথায় পড়ি? আমরা অনার্সে পড়ি। অতএব অনার্সের খাতার লেখাটা কিন্তু অনার্সের মতো হতে হবে। আমরা কিন্তু দেখা যায় যে সময় বেশি দিই ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আমরা ইকোনমিক্সের যারা, তারপর ম্যাক্রো মাইক্রোতে দিই, আর বাকি সাবজেক্টগুলোতে আমরা গুরুত্ব খুবই কম দিই। এবং আমরা পরীক্ষার 15-20 দিন আগে একটু কী করি, গাইড টাইড কী করি পড়ি, তারপর আন্দাজে কী করলাম, খাতা কী করলাম, ভরে দিলাম। কিন্তু দুঃখজনক, যদি কোনো ভালো শিক্ষকের হাতে যদি পড়ে, তুমি খুব ভালো নাম্বার প্রত্যাশা করবে না। অনেকেই কিন্তু কী করে ফেল কী করে করে থাকে। এই জন্য সতর্ক থাকবা। মাঝে মাঝে বলো অমুকে এত নাম্বার পাইছে আর আমি কী করলাম, কম পেয়েছি। আসলে দেখা গিয়েছে যে অমুকের 50টা বান্ডেল এক স্যারের হাতে গেছে, ঠিক আছে, আর বাকি 50টা বান্ডেল এমন স্যারের হাতে গিয়েছে, উনি কিন্তু খাতা ভালোভাবে কী করেন, পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে অনার্সের স্টুডেন্টের লেখার মানটা কি অনার্সের মতো হয়েছে কিনা, তারপর উনি কী করেন, মার্কিং করেন, ঠিক আছে। এবং আপাতত তুমি কী করবা, যিনি মার্কিং কম করেছেন ওনার উপর তুমি কী করবা, একটু অখুশি থাকবা, ঠিক আছে। আর যিনি মার্কিং বেশি করেছেন, খুব ভালো কি স্যার, উনি সাজেশন দেন, খুবই কি ভালো স্যার, পরে কি হবে, সার্টিফিকেট পাবে, ঠিক আছে। সার্টিফিকেট পাওয়ার পর ওই যে ওভার মার্কিং করা হয়েছে, অথবা ওই যে সাজেশন নিয়ে তুমি কি করেছো, পড়েছো, এরপর চাকরির বাজারে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে কি যাচ্ছ, চাকরি কিন্তু আর হচ্ছে না। আবার যে দেখো যে ওই যে সে খুব কম নাম্বার পাইছে, হ্যাঁ, মানে স্যারের হাতে পড়ছে, নাম্বারটা একটু কম পাইছে, পরের বছর খুব ভালো করে কি করছে, পড়াশোনা করছে, এই পড়াশোনার মাধ্যমে সে কিছুটা জানতে পারছে, এই জানার মাধ্যমে দেখা গেল যে সে পরের যে লাইফে সে ভালো একটা জব সে কি পেয়ে গিয়েছে। আমি একটা জিনিস আমি বলবো যে তোমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করি আমরা কিসের মাধ্যমে, সাজেশনের লুপ দেখিয়ে। অর্থাৎ সাজেশনটা দয়া করে সাজেশনের চিন্তা মাথায় কি করবে, রাখবে না, সিলেবাস অনুযায়ী কী করে পড়ো। কারণ পাশ করার পর তোমাকে যে প্রশ্নটা আমরা করব, বা বিভিন্ন প্রতিষ্ঠান চাকরির জন্য তোমাকে যে প্রশ্নটা করবে, ওই স্যারের সাজেশনের ভিত্তিতে প্রশ্ন করবে না, তোমার সিলেবাসের ভিত্তিতে তোমাকে কি করবে, প্রশ্ন করবে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষা একটা ভালো রেজাল্টের জন্য যেটা করতে পারো, তুমি নিজেই 5-6 বছরের প্রশ্ন দেখো, তুমি যে ইউনিভার্সিটির হও, 5-6 বছরের প্রশ্ন দেখে একটা আইডিয়া নাও, পরীক্ষার আগে এই সমস্ত প্রশ্নের উপরে একটু গুরুত্ব দেবে, সেটা হচ্ছে কি ভিন্ন জিনিস। অনেকক্ষণ ক্লাস নিলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।